বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে 2025 সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য বলছে দেশে মোট ভোটার সংখ্যা 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ 6,41,455 জন আর নারী ভোটার 6,22,05,819 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,230 জন। বিশাল সংখ্যক নারী ভোটারের রায় নিজেদের পক্ষে টানতে কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সময় ধরে বিভিন্ন সমীকরণে এগোচ্ছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। এই মুহূর্তে দলটির অন্যতম লক্ষ্য নারী ও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানা। বিএনপির সাথে কিন্তু নারীদের সম্পৃক্ততা বহু আগে থেকেই আছে। বিএনপি নারীদেরকে যেই পরিমাণ ফ্যাসিলিটেট করেছে বা ফ্যাসিলিটি দিয়েছে বিভিন্ন সেক্টরে, নারী শিশু মন্ত্রণালয় থেকে শুরু করে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই সমস্ত কিছুগুলো কিন্তু বিএনপির হাত ধরে এসেছে। তো বিএনপি একটি নারী বান্ধব দল, এটা বলা কোন অপেক্ষা রাখে না। এখন আমরা কি করছি নারীর জন্য? আপনারা জানেন যে আমরা 31 দফা নিয়ে মাঠে আছি। সেখানে নারীদের জন্য স্পেসিফিক কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য, যেমন আমাদের ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ভাতা যেগুলো আছে, তারপরে আপনার সামাজিক সুরক্ষার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নারীদের জন্য কাজ করছি। বাট এগুলো হচ্ছে নারীকে নারী মনে করে। বাট আমি যেটা বলি যে বিএনপি কিন্তু নারীকে শুধু নারী মনে করে না, নারীকে মানুষ হিসেবে দেখে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায় এবং সেইভাবে দেশের প্রতিটা সেক্টরে নারীর পার্টিসিপেশনকে যেন আরো অনেকাংশে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, সেই পরিবেশটা তৈরি করার জন্য বিএনপি কাজ করছে। এখনই কাজ করছে, ভবিষ্যতে কাজ করবে। মাঠ পর্যায়ে বিএনপি প্রার্থীদের নির্বাচন পরিচালনায় স্থানীয় নারীদের যুক্ত করা হচ্ছে বলেও জানান এই বিএনপি নেত্রী। আমরা যে কাজটা করছি যে নারীরা তো আমরা সব ভোটের আগে কিন্তু এটা হয়, নারীরা কিন্তু ঘরে ঘরে যেতে পারেন, পুরুষরা কিন্তু ঘরে ঘরে যেতে পারেন না। সো আমাদের মহিলা দল থাকে এবং প্রত্যেকটা জায়গায়, যেমন আমি কিন্তু আমার যে কনস্টিটিউয়েন্সিতে আমি মনোনয়ন প্রত্যাশা করছি আর কি, দলের কাছে মনোনয়ন চাচ্ছি, সেখানে কিন্তু আমি প্রতিটা জায়গায় আমার নির্বাচনী কমিটি গঠন করে দিয়ে এসেছি, যে নির্বাচন পরিচালনা করার জন্য বা নির্বাচনের মাঠে ভোট চাওয়ার জন্য এরা কাজ করবে। তো সেখানে কি হচ্ছে, নারীরাও কিন্তু আছে। প্রতিটা ওয়ার্ড থেকে 20 জন 25 জন নারীকে আমি দিয়েছি, তারা ঘরে ঘরে গিয়ে যে বিএনপির 31 দফা সম্পর্কিত বিষয়গুলো অথবা আমাদের যে এজেন্ডাগুলো থাকছে এগুলো নিয়ে কথা বলবে। তো এটাকে যদি আপনি কমিটি বলেন তাহলে কমিটি, অথবা এটা কিন্তু আমরা প্রত্যেক এলাকাতে ইন্ডিভিজুয়ালি কাজগুলো করছি। বাট সেন্ট্রালি এরকম কোনো কমিটি করা হয়েছে বলে আমার এখন পর্যন্ত নলেজে নেই। প্রতিযোগী দলগুলোর কৌশলে বিএনপি চিন্তিত কিনা এমন প্রশ্নের জবাবে নিজেদের কৌশলে আস্থা রাখার কথা জানালেন তিনি। যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তো আমি এবার যতগুলো গণসংযোগে গিয়েছি আমি বলছি ইটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ, জান্নাতটা যদি আমাদের সিকিউর হয় সেটা তো ভালো কথা, কিন্তু সে তো মৃত্যুর পরে। যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশকে জামাত ইসলামে কি দেবেন সেটা কিন্তু ম্যানিফেস্টো মানুষের সামনে নেই। কোন সেক্টরকে কতটুকু উন্নত করতে চান বা বাংলাদেশে যে ভঙ্গুর দশা আছে এই দশা থেকে তুলে নিয়ে আসার জন্য কোন ইনিশিয়েটিভটা নিতে চান সেটা কিন্তু মানুষের কাছে নেই। হয় কি, মানুষ এখন তো বোকা নেই, হ্যাঁ, জান্নাতের আশায় ইহকাল ছেড়ে দিব সেরকম কিন্তু মানুষের বিষয়টা নেই। তবে তারা যে ক্যাম্পেইনটা করছেন, তারা তাদের রাজনৈতিক যে পলিসি আছে সেই জায়গা থেকে, যে স্ট্যান্ডটা আছে সেই জায়গা থেকে তারা তাদের নিজস্ব বয়ান তৈরি করবেন, নিজস্ব এজেন্ডা তৈরি করবেন, ক্যাম্পেইনিং রিটরিক্স গুলো তৈরি করবেন, ক্যাম্পেইনিং পলিসি তৈরি করবেন, সেটা তারা করছেন। বাট সেটার সাথে আমাদের ক্যাম্পেইনিং এর কোনো ধরনের কন্ট্রাডিকশন হবে বলে আমি মনে করি না, বা সেই ক্যাম্পেইনিং এর থেকে আমাদের ক্যাম্পেইনিং অনেক দুর্বল হবে সেটা। আমি আপনাকে ফ্যামিলি কার্ড একটা বিষয় বললাম, আমি তো আপনাকে বলেছি যে নারীকে নারী হিসেবে না, নারীকে মানুষ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছেলে মেয়েতে যেন কোনো বিভেদ সেরকম করে না করা হয় সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিএনপি কাজ করছে। সংসদের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ফারজানা শারমিন পুতুল। নারীদের জায়গাটা হচ্ছে এখন অনেক বেশি এগিয়ে নিয়ে না গেলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আপনাকে সব দিক দিয়ে তুলনা যেটা করতে হবে, যে নারী ভোটার সংখ্যা আপনি দেখবেন মোর দ্যান 50% নারী ভোটার সব জায়গাতে এটা আছে, এটা বাদ দিয়ে আপনি কিভাবে আগাবেন?
খুব স্বাভাবিকভাবে নারীদের পার্টিসিপেশনটা আপনার অনেক বেশি লাগবে। আমি কিন্তু এলাকাতে গিয়ে এবার দেখেছি প্রচুর নারীর পার্টিসিপেশন এবং তাদের আগ্রহটা অনেক বেশি, এবং স্বাভাবিকভাবে যখন একটি ঘর থেকে একজন নারী বের হন তখন না কিন্তু পুরুষরা বসে থাকেন না। হ্যাঁ, এটা কিন্তু কানেক্টেড। সো দলের যে 5 থেকে 7% এই বিষয়টা তো আসলে ওইটা শুধু দলের পারসেপশন ছিল না বা আইডিয়া ছিল না, এটা ঐক্যমত্য কমিশনের সাথে বসে বিভিন্ন দলের প্রেক্ষিতে যে প্রস্তাবগুলো এসছে সেখানে যৌক্তিক একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে যে হ্যাঁ, অনেক রাজনৈতিক দল আছেন যারা হয়তো 5% নারী দিতেও পারবে না, কারণ আপনার তো পার্লামেন্টে যাওয়ার জন্য আপনার ওই ধরনের ক্যাপাসিটি থাকতে হবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেই কাজের জন্য যোগ্য মানুষগুলোই কিন্তু ওখানে যাওয়া উচিত। সেজন্যই 5 বা 7% নারীরা সেরকম যোগ্য আছেন কিনা এবং পুরুষও সেরকম যোগ্য আছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। দেখে নিয়ে আসলে সেই পার্সেন্টেজটা ডিসাইড করা বেটার বলেই দল কিন্তু সেখানে 5 থেকে 7% ভেতরে আছে, যে আমরা হয়তো চাইলে পারবো, অনেক দল সেটাও পারবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে নারীদেরকে বিশেষভাবে বলা হয়েছে কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, এবং আমরা সেভাবেই দলের ইনস্ট্রাকশন নিয়ে আসলে কাজ করছি। 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের কথা জাতিসংঘকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে যাচ্ছে দেশ, আর সেই নির্বাচনে নারী ভোটারদের সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে নির্বাচনী সমীকরণ, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে মাঠে আগে হইতেছে আওয়ামী লীগ খাইতো, সেই মাঠে হইতেছে এখন আরেকজন এসে খাইতেছে। শুধুমাত্র নির্বাচন কবে হবে ছাড়া তাদের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। আসলে রাজনীতি দলগুলো বলতে তারা সবাই নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কোনটাই আর কি ভালো লাগে না রাজনীতি, আমার বাহিরে যাওয়ার ইচ্ছা বেশি। বাংলাদেশের রাজনীতিকে আমি এমনি তো পছন্দ করি না। তরুণদের হাত ধরেই গত বছর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছিল 1.5 দশকের ক্ষমতাসীন আওয়ামী লীগের। পতনের দিনটিতে বা এর পরপরই যে উচ্ছ্বাস ছিল সেটা অনেকটাই বদলে গেছে। ওই দেশে থাকার কোনো কারণ নেই, এই দেশ থেকে দ্রুত বিদেশ চলে যেতে হবে না। দেশ ছেড়ে আমি কোথাও যাব, এই দেশটা আমার, এই দেশটাকে আমাদেরকেই করতে হবে। এই দেশের দিয়ে কিচ্ছু হবে না, এই হাত তুলে ফেলেছে, একদম হ্যান্ডস আপ। এই দেশের মানুষ কোনোদিন ভালোই হবে না। গত 1 বছরের রাজনীতি নিয়ে অফলাইন আলোচনাতেও দেখা গেছে হতাশার ছাপ। মারামারি কাটাকাটি এইসব কিছুই বাড়তেছে, এছাড়া আর বাড়তি কোনো কিছু খারাপ লাগছে আর কি। দেশে উন্নতি হচ্ছে না, অবনতি হইতেছে খুব। আমার প্রতিফলন দেখতে হবে যে কোন দল কি করছে আমার জন্য, আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটা আমি দেখতে পাচ্ছি না। যদি আপনি সার্বিক দিক বিবেচনা করেন তাহলে আসলে কোনো রাজনৈতিক দলকেই ভোট দেওয়া যায় না। আগের যে রাজনীতি সেখানে তরুণদের অংশগ্রহণটা তুলনামূলক কম ছিল, কিন্তু এখনকার যে রাজনীতি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তরুণদের অংশগ্রহণ অনেকটাই বেশি। এই যে চাঁদাবাজি, এই যে নারীর ধর্ষণের যে বিষয়গুলো, এরকম সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা কেউ অ্যাওয়ার না, তারা কেউ কনসাস না এইসব বিষয়ে। বাংলাদেশ সবসময় একজন পর একজনের ক্ষমতা, যে ক্ষমতায় ছিল যেরকম পারছে সেরকম চলছে, জনগণের মানে ভালো মন্দ কখনো দেখে নাই। রাজনীতিবিদদের নিয়েও অনেক ক্ষেত্রেই রয়েছে নেতিবাচক মনোভাব। ওরা তো নিজের লাই করে, মানুষ তেমন করে না, তারা ব্যক্তিগত রাজনীতি করে, কোনো পরিবর্তন আসে না এখন। ওনারা যেগুলো পরিকল্পনা করে ওগুলো কোনোটাই ধরতে গেলে বাস্তবায়ন করে না। ঠিকই একজন একটা নেতা আসতেছে, সে তার মতন বলতেছে যে সে এটা করবে, এটা করবে, দেন মানে তারা তাদের বগিতে উঠার পর সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা অর্থটা দেখতেছে, ব্যাংক ব্যালেন্স খুঁজতেছে। বর্তমানে এখন যারা আছে তারাও বলতে গেলে ওই রকমই, কারণ দেশের প্রতি কারো ভালোবাসা আসলে ওই রকম ভাবে নাই বললেই চলে। কারণ নিজেদের পরবর্তী প্রজন্ম কিভাবে তারা রাজনীতি করে বড় পর্যায়ে যাবে সেই নিয়েই ব্যস্ত আছে। রাজনৈতিক দল সমর্থন করা নিয়ে সাধারণ মানুষ সাধারণত প্রকাশ্যে কথা বলতে চান না, তবে দলের সরাসরি সমর্থক বা কর্মীদেরও রয়েছে নিজস্ব যুক্তি। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে তাদের রাজনীতি করার কারণ হচ্ছে, যখন আমরা রাজনীতিক অঙ্গনে প্রবেশ করি সেই সময় যে ফেসিবাদ আমাদের গ্রাস করে রেখেছিল, এই ফেসিবাদের বিরুদ্ধে সবথেকে বলিষ্ঠ ভূমিকা যারা রাখছিল, আমার মনে হয় সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। দল বা সংগঠনের স্ট্রাকচার কি, তার এই স্ট্রাকচারের মধ্যে কোনরূপ চাঁদাবাজি, টেন্ডারবাজি, তো আরো যে বিভিন্ন অপকর্ম এগুলো আছে কিনা, কিংবা তারা নারীদের প্রতি রেসপেক্টফুল কিনা। তো আমি যখন এই প্যারামিটারে দেখি, তখন দেখি যে শিবির হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি দলগুলোর মধ্যে সব থেকে বেস্ট দল, যারা এই সবগুলা প্যারামিটারে উত্তীর্ণ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করার পেছনে যে মূল রিজন, সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থানের ব্যানগার্ড হিসেবে কাজ করার জন্য, কিংবা গণঅভ্যুত্থানকে রক্ষার জন্য, কিংবা বাংলাদেশের যে ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক শক্তি দরকার ছিল, আমরা সেই সাংগঠনিক কোন স্ট্রাকচার ছিলাম না। সো
ফর দিস রিজন আমরা হচ্ছে যেহেতু ছাত্র দল কিংবা শিবিরের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা রয়েছে, সেই জন্য আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটা সাংগঠনিক ভিত্তি আমরা তৈরি করি। অগাস্ট মাসে প্রকাশিত বিআইজিডির একটি জরিপে দেখা গেছে ২৭ বছরের কম বয়সী তরুণদের ১২% জামায়াতে ইসলামী, ৯% বিএনপি, ৭% আওয়ামী লীগ ও ৪% এনসিপিকে সমর্থন জানিয়েছে। তবে সবচেয়ে বেশি ৪৮% তরুণ এখনও সিদ্ধান্ত নেননি। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও যে ফলাফল দেখা গেছে তাতে জাতীয় রাজনীতিতে তরুণদের মতের প্রতিফলন কতটা বোঝা যাচ্ছে, বলছিলেন জরিপটির সাথে সংশ্লিষ্ট এ অধ্যাপক। পোলগুলো দেখাচ্ছিল এর আগেই যে এডুকেটেড মিডল ক্লাস আরবান ইউথের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা রিলেটিভলি বৃদ্ধি পেয়েছে। যেটা হবে যে তার একটা প্রভাব অবশ্যই ন্যাশনাল ইলেকশনে পড়বে, আমরা একটা ভ্যালিডেশন যেটা পেয়েছি। কিন্তু যখন আপনি একটা ন্যাশনাল নির্বাচনের কথা বলছেন, সেই ন্যাশনাল নির্বাচনে তো শুধু আরবান এডুকেটেড মিডল ক্লাস তারাই একমাত্র অংশ না, কোনো কোনো ক্ষেত্রে 20% মানুষজন ডিসিশনটা নেয় হচ্ছে নির্বাচনের দিনে। যদি সরকার গঠন করার ধারণাটা বিএনপি গঠন করবে এই ধারণাটা মানুষের মধ্যে থাকে, তাহলে নন আইডিওলজিক্যাল ভোটারের একটা বড় অংশ কিন্তু হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে ভোট দিবে। কিন্তু এসেনশিয়ালি এটা পরিষ্কার যে আপনার এই ইউথের যে ভোট সেটার একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ হচ্ছে জামাতের পাওয়ার এখন পর্যন্ত পসিবিলিটি আছে। তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি ঘিরে আগেও এক ধরনের অনাগ্রহ ছিল। রাজনৈতিক দলগুলো নিয়ে যেমন নানা ধরনের অভিযোগের জায়গা রয়েছে, সেগুলো তরুণদের নিয়ে গঠিত এনসিপিও ছাপিয়ে উঠতে পারেনি। তবে রাজনীতি ঘিরে যে আশাবাদ একেবারেই নেই তেমনটাও নয়। জনগণের ম্যান্ডেট বজায় রাখার জন্য আপনাকে এই চাঁদাবাজি, এই যে খুন গুম, এই সকল বিষয়গুলো থেকে আপনাকে আরো ছড়ে আসতে হবে। যে সমস্যাগুলো আমাদের মধ্যে হচ্ছে, অরাজকতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় বলেন, বা নারীর সেফটির যে সমস্যাগুলো, আমরা বিশ্বাস করি যে খুব দ্রুতই সেগুলো নিরসন হবে। যারা পরবর্তীতে সরকার আসুক, যারা শান্তশিষ্ট দেশের জন্য কল্যাণকর কিছু করবে, তারাই আসুক যে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য। অনেকে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের জায়গাকেও ইতিবাচক হিসেবে দেখছেন। একই সাথে বর্তমানে আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও বিশৃঙ্খলা থেকে উত্তরণেও নির্বাচিত রাজনৈতিক দলের ভূমিকার প্রত্যাশা রয়েছে। একই সাথে গতানুগতিক ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে জনস্বার্থ বিবেচনার রাজনীতি চান প্রায় সবাই। অর্চিতা তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট। ফ্রান্সের সেনারা পশ্চিম উপকূলের সেন্ট নাজায়ারের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। জাহাজটি ডেনমার্কের রহস্যজনক ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ট্যাঙ্কারটির কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন এটি রাশিয়ার সেই গোপন বহরের অংশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহৃত হয়। মাখর ভাষায়, আমরা এই জাহাজটি থামাতে সক্ষম হয়েছি, এটি একটি সঠিক পদক্ষেপ। আটক হওয়া ট্যাঙ্কারটির নাম পুষ্পা বা বরাকায়। ফরাসি নৌবাহিনীর অভিযানে জাহাজটি জব্দ করা হয়। স্থানীয় গণমাধ্যম AFP কে জানায় ট্যাঙ্কারটি বেনিনের পতাকা বহন করছিল এবং এটি EU নিষেধাজ্ঞার তালিকাভুক্ত রুশ জাহাজগুলোর একটি। গত সপ্তাহে এই ট্যাঙ্কারটি ডেনমার্ক উপকূল ঘেঁষে চলাচল করছিল। সেই সময় দেশটির বিমানবন্দর ও সামরিক স্থাপনার উপরে একের পর এক ড্রোনের উপস্থিতি বিশাল অস্থিরতা তৈরি করে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ঘটনাকে হাইব্রিড আক্রমণ আখ্যা দিয়ে বলেন এর পেছনে কোনো পেশাদার শক্তি কাজ করেছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া এইসব ট্যাঙ্কারকে ইউরোপের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ব্যবহার করছে। তিনি বলেন এটি আরও একবার প্রমাণ করেছে যে বাল্টিক সহ ইউরোপের সমুদ্রপথে রুশ ট্যাঙ্কারের প্রবেশাধিকার বন্ধ করা জরুরি। প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। জাহাজটির নাবিকদের বিরুদ্ধে অভিযোগ তারা জাহাজের জাতীয়তা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে ট্যাঙ্কারটি গত 20 সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি রুশ টার্মিনাল থেকে রওনা দেয়, এরপর ডেনমার্ক হয়ে ফ্রান্স উপকূলে আসে। ঘটনাটি শুধু ফ্রান্স ও ডেনমার্কেই সীমিত নয়, নরওয়েতেও গত সপ্তাহে বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন দেখা গেছে। জার্মানির উত্তরাঞ্চলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর সন্দেহজনক ড্রোন উড্ডয়নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে রুশ যুদ্ধ বিমান ও ড্রোনের মাধ্যমে ন্যাটো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সর্বশেষ এই ট্যাঙ্কার আটকের ঘটনাকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছে। গাজায় ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় প্রায় 40টি জাহাজের বহর আটকে দিয়েছে ইসরায়েল। আটক হয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মী। ইসরায়েলি বাহিনীর দাবি এরা বৈধ নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি চলে যাচ্ছিলেন। প্রথম নৌকাগুলোকে থামানো হয় আন্তর্জাতিক জলসীমায় গাজার উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে। পরে আরও কয়েকটি নৌজাহাজ কাছাকাছি গিয়ে আটকানো হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আটককৃতদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ফ্লোটিলার আয়োজকদের দাবি এটি প্রতিরক্ষামূলক নয়, বরং মরিয়া হয়ে নেওয়া আগ্রাসী পদক্ষেপ। ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে মোট 443 জনকে আটক করা হয়েছে। অনেকের ওপর জল কামান ছোড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে, যদিও ইসরায়েল বলছে সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপের বিভিন্ন শহর, করাচি, বুয়েন্স আয়ারেস, মেক্সিকো সিটি সবখানেই মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছেন, এমনকি দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেছেন গাজার ওপর ইসরায়েলের অবরোধ অবৈধ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়মুক্তি আর চলতে পারে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা অনেকেই ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। দক্ষিণ আফ্রিকা সরাসরি বলেছে তাদের নাগরিকদের, এমনকি নেলসন ম্যান্ডেলার নাতিকেও মুক্তি দিতে হবে। এখনও একটি জাহাজ ম্যারিনেট পানিসীমায় ভেসে আছে। 6 জন যাত্রীসহ এটি গাজার দিকে এগোচ্ছে বলে জানা গেছে। আয়োজকরা জানিয়েছেন এটি ছিল শুরু মাত্র। আগামী দিনে আরও জাহাজ ও ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে কোনো জলযান অবরোধ এলাকায় ঢুকলে তাকে আটক করা হবে। জাতিসংঘ বলছে গাজায় দুর্ভিক্ষ চলছে, যা ইসরায়েলের পদ্ধতিগতভাবে সহায়তা বাধাগ্রস্ত করার সরাসরি ফল। মানবিক সহায়তা সহজে প্রবেশ করতে দিতে হবে, এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ফ্লোটিলা আটক, আন্তর্জাতিক নিন্দা আর মানবিক বিপর্যয় সব মিলিয়ে গাজাকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা আরও বেড়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিষয়ে আরও জানতে বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। এতদিন চোখের সামনে প্রতিভাবান তরুণদের যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে দেখেছে চীন, কিন্তু সেই মেধাবী তরুণরাই যখন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন, চীনা হওয়ার অপরাধে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের মুখে পড়েন, তখন তা ভাবতে বাধ্য করে প্রেসিডেন্ট শি জিনপিংকে। বৈশ্বিক ক্ষমতাধর হওয়ার স্বপ্ন দেখা শিও দেরি করেননি। বিশ্বের মেধাবী তরুণদের টানতে অভিনব এক টোপ দিয়েছেন। ঘোষণা দিয়েছেন কে ভিসা নীতির, যা এখন গোটা বিশ্বের প্রতিভাবানদের মনোযোগের কেন্দ্রবিন্দু। কেউ কেউ তো যুক্তরাষ্ট্রের H-1B ভিসার বিকল্প হিসেবেও চীনের কে ভিসাকে দেখতে শুরু করেছেন। গত 7 অগস্ট কে ভিসা নীতির ঘোষণা করে চীন। এ ভিসার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতে চীনে কর্মজীবনের সুযোগ পাবে তরুণরা। তবে শর্ত জুড়ে